ডিয়ার ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হালিমুজ্জামান। আমি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা বিআইটি ছিল, ওখান থেকে 1994-এ ট্রিপলিতে গ্রাজুয়েশন করেছি। এরপর বিভিন্ন বড় বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং পদে জব করেছি, যেমন আবুল খায়ের গ্রুপে আমি 8 বছর জব করেছি। এখন আছি কাই এলটেক গ্রুপে সিনিয়র ম্যানেজার হিসাবে। আমার প্রফেশনাল এবিসি লাইসেন্স আছে। আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একজন ফেলো। আমার ফেলোর নাম্বার হচ্ছে 9487। আমি যে প্রতিষ্ঠান নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো, এটা হচ্ছে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। আমি এখানকার ম্যানেজিং ডাইরেক্টর। আমি দীর্ঘ 25 বছর যাবত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হাতে কলমে কাজ করেছি। আমাদের নতুন ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা অথবা বিএসসি অথবা যারা 2-4-10 বছর ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা কাজ করতে গিয়ে অথবা নতুন জব পেতে গিয়ে যে বাধার সম্মুখীন হচ্ছেন, হাতে কাজ করতে পারেন না। আমাদের বাংলাদেশে টেকনিক্যাল পড়াশোনাটা, সেটা ডিপ্লোমা লেভেল হোক কিংবা গ্রাজুয়েশন লেভেলই হোক, এটা পুরোটাই আসলে থিওরি বেসড। প্র্যাকটিক্যাল খুব কম করানো হয়। যেটাও করানো হয় সেটা আমাদের হচ্ছে মডার্ন ইন্ডাস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক ক্ষেত্রেই হয় না। যে কারণে দেখা যায় যে নতুনদের চাকরি পেতে অনেক সমস্যা হয়। ভাই তারা ভালো করে না, তারা স্কিল হ্যান্ড না, হাতে কোনো কাজ করতে পারে না। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। এটা শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা এখানে স্কিল ডেভেলপ করে যে কোনো ইন্ডাস্ট্রিতে বা যে কোনো প্রফেশনাল ইনস্টিটিউটে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারেন এবং ভালো জব করে ভালো স্যালারি আর্ন করতে পারেন। আমি আপনাদের এখন পরিচয় করার দিচ্ছি আমরা এখানে কিভাবে শুরু করি। প্রথমেই আমরা আসি হাউস ওয়্যারিং। এটা হচ্ছে আমাদের হাউস ওয়্যারিংয়ের একটা প্রজেক্ট। আমরা নিজেদের বাসার একটা এনার্জি মিটার দিয়ে, একটা চেঞ্জ ওভার সুইচ দিয়ে, সার্কিট ব্রেকার দিয়ে কিভাবে লাইট, ফ্যান, অ্যালার্মের সার্কিটগুলো করি, কলিং বেলের সার্কিটগুলো করি, তার একটা জাস্ট এক্সাম্পল আমি একটু দেখাই আপনাদের। এই যে এনার্জি মিটারটা অন হলো, চেঞ্জ ওভার অন আছে, সুইচ দিলাম, বাতি জ্বললো, কলিং বেল বাজতেছে। এই যে ফ্যান চালাচ্ছি, ফ্যানের স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেসিক। যদিও এটা আসলে ইঞ্জিনিয়ারদের কাজে লাগিতে খুব, এটা হচ্ছে একদম বেসিক। এই জিনিসটা না জানলে পরের স্টেপে যাওয়া যায় না। এরপরে আসি আমরা কেবল সিলেকশন। ইঞ্জিনিয়ার মানেই কেবল, ইলেকট্রিশিয়ান মানেই কেবল, টেকনিক্যাল লোক মানে, ইলেকট্রিক্যাল লোক মানেই কেবল। কিন্তু এই কেবল সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা থাকে না। উপরে যে কেবলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ডোমেস্টিক কেবল। বাসা বাড়িতে কোন ধরনের কেবল ব্যবহার হয়, এটা কোনটার অ্যাম্পিয়ার ক্যাপাসিটি কোনটা, কোনটা 1476, কোনটা 2376, কোনটা 4076, কোনটা 3029, কোনটা বাজারে দাম কত। আচ্ছা, বাজারের ভালো মন্দ কীভাবে চেনা যায়? একটা কেবলের দাম বেশি, একটা কেবলের দাম কম, একই ক্যাপাসিটির কেবল, তাহলে দামটা কী কারণে ভেরি করে? ইন্ডাস্ট্রি বা পাওয়ার প্ল্যান্টে আমরা যে কেবলগুলো ব্যবহার করি, এগুলোর নাম কি, স্পেসিফিকেশন কি, এগুলোর আরএম কীভাবে নির্ণয় করা হয়, অ্যাম্পিয়ার ক্যাপাসিটি কীভাবে নির্ণয় করা হয়, কেবল ভালো মন্দ কীভাবে যাচাই করা যায়। এরপরে পল্লী বিদ্যুৎ, ডেসা, ডেস্কো লাইনে যে কেবলগুলো ব্যবহার করা হয়, কোন জায়গায় এএসি ব্যবহার করা হয়, কোন জায়গায় ইনসুলেটেড এএসি ব্যবহার করা হয়, কোন জায়গায় এসিএসআর ব্যবহার করা হয়, কেন করা হয়, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ছাত্রদের শেখাই। এরপরে আসি আমরা গার্মেন্টস বা টেক্সটাইলগুলোতে প্রায়ই আগুন লাগে। দেখা যায় যে এখানে 10 তালার একটা ডিজাইন করা আছে, আপনি যে তালা থেকে সুইচ দেবেন সব তালা থেকে একসাথেই অ্যালার্ম বাজবে। কোথাও কোথাও আমার 4 তলায় আগুন লাগছে, আমি 4 তলায় অ্যালার্ম দিলাম, সব একসাথে 10 তলা পর্যন্ত সব জায়গায় অ্যালার্ম যাবে। 1 তলায় আগুন লাগছে, খবরটা 10 তলাতেও দেওয়া দরকার, সব তলায় একসাথে অ্যালার্ম বাজবে। এই অ্যালার্ম সার্কিটটা কিভাবে করে, এর কানেকশন কিভাবে হয়, এটা এইসব আমরা হাতে কলমে শেখাই। এরপরে আসি আমরা বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রিতে প্রচুর পানি ব্যবহার হয়। বড় বড় বিল্ডিং, 10 তলা 12 তলা বিল্ডিং, উপরে পানির ট্যাঙ্কি থাকে। এই পানির ট্যাঙ্কিতে পানির অপচয়টা খুব বেশি হয়। এখানে 2 ধরনের সার্কিট আছে, এটাকে ফ্লোট লেভেল সেন্সর বলে। এই সেন্সরের মাধ্যমে আমরা পানিটা অটো কন্ট্রোল করতে পারি। কিভাবে করতে পারি? এটা আমাদের সুইচ, এখন পাম্প অফ আছে, মোটর অফ আছে, আমরা সুইচ অন করলাম, মোটর চালু হলো। এটা হচ্ছে ফ্লোট সেন্সর। এটা প্লাস্টিকের, এর ভিতরে একটা সেন্সর আছে। যখন এটা পানির ট্যাঙ্ক, যখন পানি ভরে যাবে, এটা আস্তে আস্তে ট্যাঙ্কির উপরে উঠবে, এই যে মোটরটা বন্ধ হয়ে গেল। আবার যখন পানি ব্যবহার হবে, কেউ কাপড় কাচবে, কেউ গোসল করবে, কেউ হাত মুখ ধোবে,
কেউ পানি এমনি ওয়েস্টেজ করবে, যখন ট্যাঙ্কি আস্তে আস্তে খালি হবে এটা আস্তে আস্তে নিচে নামবে ট্যাঙ্কির নিচে, এটা যখনই আবার ট্যাঙ্কির তলায় আসবে আবার মোটরটা চালু হয়ে যাবে নিজে থেকে। এটাকে ফ্লোট সেন্সর বলে, খুব ইজি পদ্ধতি। এটা দিয়ে হাইটটা মেনটেন করা হয়, ট্যাঙ্কির হাইটটা আপনি কম করবেন না বেশি করবেন, এটার মাধ্যমে এটা মেনটেন করা যায়। এটা আর একটা পদ্ধতি আছে, স্টিক পদ্ধতি। এখানে হাই লো মিডিয়াম 3টা স্টিক আছে। যখন লোতে থাকবে তখন পাম্প চালু হবে, এবং যখন হাইতে এসে টাচ করবে তখন পাম্প অটো বন্ধ হয়ে যাবে। দেখি আমরা একটু, এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি। সাপোজ এই যে এখন স্টিক তলায় আছে, তার মানে ট্যাঙ্কি খালি। যখন এটা হাইতে টাচ পাবে তখন মোটর বন্ধ হয়ে যায়, মোটর বন্ধ হয়ে গেল। আবার ট্যাঙ্কি খালি হইতে হইতে যখন লোতে টাচ পাবে আবার মোটর চালু হয়ে যাবে। এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে বয়লার সেকশনে বেশি ব্যবহার হয়। এরপর আসি আমরা ইলেকট্রনিক্সের বিভিন্ন ছোটোখাটো আইটেম, এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্যানেল বোর্ডের ভিতরে থাকে, প্রায় ট্রাবল করে। সেগুলো কি কি? ডায়োড। এই ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার তৈরি করা যায়। এটা ভালো আছে না খারাপ আছে, ইঞ্জিনিয়ার হিসেবে মিটার দিয়ে আমি কীভাবে চেক করব, এবং খারাপটা রিপ্লেস করে কিভাবে ভালোটা রিপ্লেস করব আমি। আবার ডায়োড দিয়ে কিভাবে আমি ব্রিজ রেকটিফায়ার তৈরি করব, বিভিন্ন ধরনের এলইডি কিভাবে চেক করতে পারবো আমরা, বিভিন্ন ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার আইসি কিভাবে চেক করব, থাইরেস্টর কিভাবে চেক করব, সলিড স্টেট রিলে কিভাবে চেক করব। চেকিং পদ্ধতিগুলো আমরা মিটার দিয়ে হাতে কলমে শিখাই এখানে। এরপরে আসি আমরা এয়ার সার্কিট ব্রেকার, এসিবি। এয়ার সার্কিট ব্রেকার আমরা অনেকেই কাজ করি, কিন্তু এর কয়েলের আন্ডার ভোল্টেজ, শান্ট কয়েল বা অন্যান্য অন অফ সুইচের কানেকশনগুলো জানি না। এই কানেকশনগুলো আমরা এখানে শিখাই দিই, কীভাবে কানেকশন করতে হবে, কীভাবে কানেক্ট করে এটাকে সচল করতে হবে। এরপরে আসি আমরা মোটর কন্ট্রোলে, মোটর কন্ট্রোল, মোটর ট্রাবল শুটিং। এই যে সুইচ দিলাম, এই মোটরটা চলতেছে, এখানে একটা থার্মাল ওভারলোড সেট করা আছে 2 অ্যাম্পিয়ারে। কোনো কারণে যদি মোটরটা 2 অ্যাম্পিয়ারের বেশি নেয় তখন এটা নিজে থেকে থার্মাল ওভারলোডটা ট্রিপ করে যাবে এবং মোটরটা বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমরা যতই সুইচ দিই এটা চলবে না, আবার এটাকে রিসেট করে চেক করে আবার চালালে এটা চলবে। এই আইটেমগুলো সাধারণত দেখা যায় যে আমাদের প্র্যাকটিক্যাল বইয়ের পিছনে থাকে, কিন্তু অনেক ল্যাবে বা অনেক ইনস্টিটিউটে এই আইটেমগুলো, খুচরা আইটেমগুলো অনেক পরিমাণে না থাকায় ছাত্ররা সেভাবে হাতে কলমে প্র্যাকটিস করতে পারে না। আমাদের এইখানে আমরা একসাথে 20 জন ছাত্রকে আলাদা আলাদা ইকুইপমেন্ট দিয়ে এই জিনিসগুলো প্র্যাকটিস করাই দেই। থিওরি, ড্রয়িং করা এবং হাতে কলমে প্র্যাকটিস করা, এবং এখানে ট্রাবল শুটিং কীভাবে করতে হবে, মোটরের সমস্যা হলে মোটর ভালো আছে কিনা মিটার দিয়ে কিভাবে চেক করতে হবে, মেগার দিয়ে কিভাবে চেক করতে হবে, সার্কিট কিভাবে চেক করতে হবে, এগুলো আমরা ডিটেলস এখানে হাতে কলমে করে আস্তে আস্তে তাদেরকে দক্ষ করে তুলি। এই আইটেমগুলো হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এটা হচ্ছে ফুজি, এটা শিহেলিন কোম্পানি, এটা এলজি কোম্পানি, এটা মিৎসুবিশি কোম্পানি। এটা সাধারণত প্রোগ্রাম করে মোটরের কানেকশন কিভাবে হবে ফ্রিকোয়েন্সি ইনভার্টার থেকে, এর ভিতর প্রোগ্রামিংটা কিভাবে হবে। আবার একটা ব্র্যান্ডে আমরা প্রোগ্রামিংটা শিখলাম, ফুজিতে শিখলাম, তাহলে শিহিলিনে এই প্রোগ্রামটা কিভাবে হবে, তাহলে এর সাথে এর সিমিলারিটি কি, আবার শিহিলিনে করলে এলজিতে কি হবে, এটা কমন একটা প্রোগ্রাম আমরা শিখাই দিই। তারা যে কোনো ইনভার্টারে ছাত্ররা প্রোগ্রাম করতে পারবে, ট্রাবল শুটিং করতে পারবে, মেইনটেনেন্স করতে পারবে। এই জিনিসটা হচ্ছে এটিএস, অটো চেঞ্জ ওভার সুইচ, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের এখন ম্যাক্সিমাম বাসাবাড়ি 10 তলা 12 তলা অথবা বড় বড় ইন্ডাস্ট্রি অথবা বড় বড় কর্পোরেট বিল্ডিংয়ে প্রায় 2টা পাওয়ার থাকে, একটা গভর্নমেন্ট সাপ্লাই, একটা নিজস্ব জেনারেটর। কোনো কারণে যদি গভর্নমেন্ট সাপ্লাই চলে যায় নিজস্ব জেনারেটর নিজে থেকে চালু হবে, কোনো অপারেটর লাগবে না। আমরা একটু দেখি, আবার যখনই গভর্নমেন্ট সাপ্লাই পল্লী বিদ্যুৎ বা ডেসা আসবে তখন জেনারেটর নিজে থেকে বন্ধ হয়ে যাবে। এখন দুটো পাওয়ারই বন্ধ আছে, আমরা এখন জেনারেটর চালাবো, জেনারেটর চলতেছে। এখন আমরা পল্লী বিদ্যুৎ অন করব। পল্লী বিদ্যুৎ অন করার পর এখানে একটা টাইমার আছে, ও কিছু সময় নেবে, সময় নিয়ে তারপর বিদ্যুৎ ডেলিভারি দেবে। এই সময়টাকে হান্টিং টাইম বলে। দেখা যাচ্ছে বারবার বিদ্যুৎ আপ ডাউন করলে বাসা বাড়ির ফ্রিজ, কম্প্রেসর এগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ওইখানে টাইমার দিয়ে একটু টাইম ডিলে করে দেওয়া হয়েছে।
এখন পল্লী বিদ্যুতে চলতেছে, কোনো কারণে পল্লী বিদ্যুৎ অফ হয়ে গেল, জেনারেটরের সুইচ অন আছে, এই যে নিজে থেকে জেনারেটর আগে চালু হয়ে গেল। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার পল্লী বিদ্যুৎ আসলো, জেনারেটরের সুইচ অন আছে। পল্লী বিদ্যুৎ আসার সাথে সাথেও কিছু সময় নেবে, 10 সেকেন্ড সময় নিয়ে তারপরে সে পাওয়ার ডেলিভারি দেবে। এটা হচ্ছে এটিএস, অটো চেঞ্জ ওভার সুইচ। এই সার্কিটগুলো আমরা ছাত্রদেরকে একদম হাতে কলমে করাই, যাতে তারা নিজেরা সার্কিটে কানেকশন দিতে পারে, ট্রাবল শুটিং করতে পারে। এটা হচ্ছে 3 ফেজ ফেইলিওর সার্কিট। এটা আমাদের রাস্তার ধারে ছোটোখাটো অনেক ইন্ডাস্ট্রি থাকে, যারা বড় ধরনের সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতে পারে না, তাদের পয়সার লেভেল কম, তারা খুব অল্প পয়সা খরচ করে, মাত্র 1000 টাকা খরচ করে এই ধরনের একটা সার্কিট ডেভেলপ করলে তাদের বড় বড় মোটরগুলো প্রোটেক্ট করতে পারে। 3 ফেজ যে কোনো কারণে, হয়তো রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, আমরা একটু দেখি। পল্লী বিদ্যুতের 3টা ফেজ অন আছে, রেড, ইয়েলো, ব্লু। এই অবস্থায় মোটরটা চলবে। এখন দেখা গেল যে রাত্রে ঝড় বৃষ্টি হয়ে একটা গাছের ডাল পড়ে একটা ফেজ অফ হয়ে গেছে, একটা ফেজ কেটে যাওয়ার সাথে সাথে মোটরটা বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ম দেবে যে একটা ফেজ ফেল করছে। যতক্ষণ না 3 ফেজ চালু হবে ততক্ষণ এই মোটরটা চালু হবে না। এটা খুব কম পয়সায় খুব ভালো একটা প্রোটেক্টিভ ডিভাইস, যেটা থার্মাল ওভারলোডের মতোই কাজ করে, ফেজ ফেইলিওর হিসেবে কাজ করে। বাজারে এই ধরনের ফেজ ফেইলিওর রিলে রেডিমেড পাওয়া যায় কিনতে, যেগুলোর দাম 5 থেকে 7000 টাকা, কিন্তু এটা মাত্র 1000 টাকা খরচ করে আবার এটা রিপেয়ারও ইজি। একটা রিলে নষ্ট হয়েছে, 100 টাকা খরচ করে এটা চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে আমরা ওকে করতে পারি। একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নষ্ট হয়েছে, 500 টাকা খরচ করে এটাকে আমরা রিপ্লেস করতে পারি। এটা হচ্ছে অটো টেম্পারেচার কন্ট্রোল সার্কিট। বিভিন্ন ধরনের বিস্কিট ফ্যাক্টরি, ওভেন ফ্যাক্টরি, ডাইং ফ্যাক্টরি, যেখানে হিটের ব্যাপার, সেখানে এই সার্কিটটা ব্যাপক ব্যবহার হয়। এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে, একটা সলিড স্টেট রিলে আছে, একটা হিটার কার্টিজ আছে। এখানে টেম্পারেচার সেট করা আছে 79 টেম্পারেচার হয়ে গেলে এই টেম্পারেচার কন্ট্রোলারটা অটো সলিড স্টেট রিলেটাকে বন্ধ করে দিয়ে হিট সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আবার যখন 79-এর নিচে আসবে আবার সে হিট ডেভেলপ করে। মোট কথা সবসময় 79 ডিগ্রি টেম্পারেচার সে স্থির রাখবে। এটা হচ্ছে লিফটের সেন্সর একটা মডেল। এদিকে ট্রান্সমিটার আছে, এদিকে রিসিভার আছে। লিফটের মোটর চলতেছে, লিফট আপ ডাউন করতেছে। এখন দরজার সামনে কেউ দাঁড়ায় গেলে যে মোটর বন্ধ হয়ে গেল, মানে লিফট বন্ধ হয়ে গেল। আবার সে বের হয়ে আসলো কিংবা ভিতরে ঢুকলো, আবার লিফট নিজে থেকে চালু হয়ে গেল। এই সার্কিটটা কিভাবে কানেকশন হয়, সেন্সরগুলো কিভাবে কানেকশন করা হয়, মোটরটা কিভাবে ট্রাবল শুটিং করে, সেন্সর ভালো আছে না খারাপ আছে কিভাবে চেক করে, এই চেকিং পদ্ধতিগুলো আমরা ছাত্রদেরকে হাতে কলমে শেখাই, যাতে সে নিজেই কাজ করতে পারে। তার জন্য আলাদা সাপোর্টিং টেকনিশিয়ান দরকার না পড়ে। এটা হচ্ছে আমাদের সোলার প্রজেক্ট, খুব সিম্পল একটা জিনিস। এখন বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। বাসা বাড়ি বা অন্যান্য জায়গায় 3% সোলার সিস্টেম করা সরকার বাধ্যতামূলক করছে। এটা হচ্ছে সোলার প্যানেল, সোলার ব্যাটারি, সোলার ইনভার্টার, সোলারের বাল্ব, সোলারের ফ্যান। এটা কানেকশন কীভাবে হয়, ক্যালকুলেশনগুলো কীভাবে হয়, এই সার্কিটটা কীভাবে কাজ করে, চার্জ কীভাবে ডেভেলপ হয়, এগুলো আমরা এখানে হাতে কলমে শেখাই। এই প্রজেক্টটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর প্যানেল। এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল না থাকলে 3 ফেজ লাইনে সাধারণত 30% বিদ্যুৎ অপচয় হয়। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেলটা কিভাবে তৈরি করে, এর ক্যালকুলেশনটা কি, 100 কিলোওয়াট সাবস্টেশনের জন্য পাওয়ার ফ্যাক্টর কত লাগবে, প্যানেল কত লাগবে, 500 কিলোওয়াটের জন্য কত লাগবে, 5000 কিলোওয়াটের জন্য কত লাগবে, এই থিওরিটা, এর কানেকশনগুলো, পাওয়ার ফ্যাক্টর কারেকশন কন্ট্রোলারের প্রোগ্রামিং, এগুলো সব আমরা হাতে কলমে করাই। এটা হচ্ছে আমাদের পিএলসি প্রোগ্রামিং প্রজেক্ট। এখন যত ইন্ডাস্ট্রি আছে সব মডার্ন ইন্ডাস্ট্রি মানে পিএলসি। আমরা যখন পাশ করি কিংবা পড়াশোনা শেষ পর্যায়ে, তখন আমাদের যারা সিনিয়র আছে তাদের কাছে আমরা পরামর্শ নিতে চাই যে বড় ভাইয়া কী করবো, ইন্ডাস্ট্রিতে চাকরি করতে গেলে কী শিখতে হবে, পাওয়ার প্ল্যান্টে চাকরি করতে গেলে কী শিখতে হবে। তো আমাদের সিনিয়ররা পরামর্শ দেন যে তোমরা পিএলসি প্রোগ্রামিং শিখো। তো পিএলসি প্রোগ্রামিং মানেই শুধু পিএলসি না, আসলে পিএলসি প্রোগ্রামিং শিখতে গেলে আগে আপনাকে সার্কিট ডায়াগ্রাম ভালো বুঝতে হবে, টাইমারের কানেকশন বুঝতে হবে, রিলের কানেকশন বুঝতে হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন বুঝতে হবে, মোটর ট্রাবল শুটিং বুঝতে হবে। এই ধাপগুলো পর্যায়ক্রমে আসার পরে তারপরেই আসলে পিএলসি প্রোগ্রামিং। আসলে আমরা যে ইলেকট্রিক্যাল সার্কিটটা প্র্যাকটিস করি, সেই ইলেকট্রিক্যাল সার্কিটটা আমাদের এখানে যে ল্যাডার ডায়াগ্রাম হয়ে যায়, যে কারণে ইলেকট্রিক্যাল সার্কিটে যে যত ভালো হবে সে তত ভালো পিএলসি প্রোগ্রামার হবে। এই ল্যাডার ডায়াগ্রামটা কম্পিউটারে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট প্র্যাকটিস করাই 50-60টা, মোটর কন্ট্রোল, বিভিন্ন ধরনের রিলে কন্ট্রোল, টাইমার কন্ট্রোল, টুই টাইমার কন্ট্রোল, হিটিং কন্ট্রোল, এই বিভিন্ন ধরনের কন্ট্রোল সার্কিট প্র্যাকটিস করানোর পরে তারপরে আমরা পিএলসি প্রোগ্রামিং শিখাই। ওই ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা আমরা কম্পিউটারে প্রথমে সফটওয়্যারের মাধ্যমে ল্যাডার ডায়াগ্রাম তৈরি করা শিখাই ছাত্রদেরকে। ল্যাডার ডায়াগ্রাম তৈরি করার পরে
সেটা ডেটা কেবলের মাধ্যমে কম্পিউটার থেকে কীভাবে পিএলসিতে প্রোগ্রামিং দিতে হবে, ডেটা ট্রান্সফার করা শেখাই। তারপর পিএলসিতে যে এক্সিস্টিং প্রোগ্রামটা আছে সেটা কীভাবে কম্পিউটারে নিতে হবে, কীভাবে এডিট করতে হবে, পরে আবার রিপ্রোগ্রামিং করতে হবে পিএলসিতে, এগুলো শেখাই। তারপরে আমরা শিখাই কানেকশন, পিএলসির সাথে বিভিন্ন ধরনের রিলে, মোটর বা মেশিনে কিভাবে কানেকশন হবে, ট্রাবল শুটিং কীভাবে হবে, হার্ডওয়্যার মিটার দিয়ে কিভাবে আমরা ট্রাবল শুটিং করতে পারবো, অনলাইনে গিয়ে মনিটরে দেখে আমরা কিভাবে অনলাইন ট্রাবল শুটিং করতে পারবো, কীভাবে এডিটিং করতে পারবো, এটা আমরা হাতে কলমে শেখাই। বেসিক্যালি পিএলসি শিখতে 7 দিন সময় লাগে যদি আপনি আগের সার্কিটগুলো সম্পর্কে দক্ষ হন। তো আমাদের কাছে যারা পিএলসি প্রোগ্রামিং শিখতে আসে তাদেরকে আমরা আগের 50টা সার্কিট প্র্যাকটিস করায় তারপরে পিএলসি প্রোগ্রামিং করে। পিএলসি প্রোগ্রামিং আসলে খুবই সহজ একটা বিষয়, যারা এই সম্পর্কে জানেন তারাও জানেন যে যত সার্কিটে দক্ষ সে পিএলসি প্রোগ্রামিংয়ে তত দক্ষ। তো যে একবারে কিছুই জানে না তাকে আমরা একদম শুরু থেকে বিভিন্ন সার্কিট প্র্যাকটিস করাই, তারপরে পিএলসি প্রোগ্রামিং করাই। এতে সে এই সার্কিটটা কখনোই বলে না, যে কোনো পিএলসিতে সে কাজ করতে পারে যদি তার সফটওয়্যার থাকে, যদি তার ডেটা কেবল থাকে, যদি তার প্রসেসটা জানা থাকে। এইভাবেই আমরা ছেলেদেরকে প্র্যাকটিস করাই, চাকরির বাজারে দক্ষ করে তুলি। আমাদের এখানে ইনশাল্লাহ 1 মাস কন্টিনিউ হাতে কলমে কাজ করলে তার 1 বছরের অভিজ্ঞতা হয়ে যাবে, এবং যে কোনো জব সে ভাই হোক কিংবা সরাসরি ইন্ডাস্ট্রিয়াল বেস ভাই ডাইরেক্ট হাতে কলমে কাজ হোক, সে ইনশাল্লাহ খুব ভালো করবে এবং সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ টেকনিশিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরও অন্য কিছু নিয়ে, অন্য কোনো প্রোগ্রামিং নিয়ে আপনাদের ডেভেলপমেন্টের জন্য, আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ আসবো, দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। মাল্টিপারপাসের পক্ষ থেকে আমাদের ভিউয়ার্সদের অনেক ধন্যবাদ জানাই। আশা করি আবার দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে। থ্যাংক ইউ।